আচ্ছা, আমরা ক্লাসে চলে আসছি তো। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু আমাকে কনফার্মেশন দাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা কোশ্চেন সলভগুলো শুরু করে দিই। আমাদের আজকে লেকচার কিসের উপর ছিল? যোগজীকরণের সমাধান নাকি? আচ্ছা, যোগজীকরণ। তো এখান থেকে যে আমাদের কোশ্চেনগুলো ছিল আমরা সেই কোশ্চেনগুলো সলভ করবো আসলে। এখন কি কি কোশ্চেন ছিল আমরা সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি কিছু কোশ্চেন নেব। আশা করি তোমরা লেকচারটা ফুল দেখছো। যদি লেকচারটা দেখো ইনশাল্লাহ এর বাইরে একটা মানে কোনো টু শব্দও লাগার কথা না আমাদের পরীক্ষায়। তো এখন আমরা দেখি যে এখান থেকে কি কোশ্চেন ছিল আমাদের বিগততে, এবং সেগুলো আমরা টাইপ ভিত্তিকভাবে যেগুলো পড়ে আসছি তার মধ্যে পড়ে কিনা এবং সেই অনুযায়ী অ্যান্সার করতে পারি কিনা। তো এখন আমরা দেখি প্রথম যে কোশ্চেনটা ছিল আমরা একটু জাস্ট নিচ্ছি, ইন্ডিভিজুয়ালি কোশ্চেন নিচ্ছি কিন্তু টাইপ ভিত্তিক না। এক নম্বরে আমরা যে কোশ্চেনটার অ্যান্সার করব সেই কোশ্চেনটা হচ্ছে এরকম: ই টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, নিচে আছে রুট ওভার 1 - x² ডিএক্স। এই টাইপ যদি থাকে, একাধিক নিয়ম থাকে এগুলার আমরা জানি। তো সহজ একটা নিয়ম ছিল, আমি সেটা করাইছি যে কোনো কিছুর অন্তরীকরণ আছে কিনা। তো তার জন্য আমরা এরকমভাবে পড়ছিলাম, যেমন আমি যদি তোমাকে বলতাম যে x² এটার অন্তরীকরণ করো, তখন আমরা অন্তরীকরণ করছি এভাবে ddx(x²) এটার অন্তরীকরণ করলে কত পাওয়া যায়? 2x। এটা আমরা কিন্তু জানি। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতেছিলাম d(x²) ইকুয়াল 2x dx। এটা বলতে কি বোঝাচ্ছি আমি? এখানে ডি এর পর যেটা আছে সেটার অন্তরীকরণ, আর এটার অন্তরীকরণ করলে কত পাওয়া যাচ্ছে? 2x dx। বিষয়টা এভাবে খেয়াল করি আমরা, ডি এর পর যেটা আছে এইটার অন্তরীকরণ হচ্ছে আমার এই 2x, এবং এইখানে কত আছে? dx। তাহলে আমরা যদি কখনো দেখি ডি অফ কোনো কিছু, তাহলে তার অন্তরীকরণটা আছে কিনা সেই বিষয়টা খেয়াল করব। অথবা বিষয়টাকে আমি এভাবে বলতে পারি যে এইখানে যে অংশটা আছে এইটা কোনো কিছুর অন্তরীকরণ করে পাওয়া যায় কিনা, তাহলে ডি এর ভিতর সেটাকে বসাই দেব। এবার খেয়াল করে দেখি আমরা একটু, দেখো এখানে কি আছে, আমি যদি একটু এভাবে লিখি 1/√1 - x², এর সাথে আছে কত? ডিএক্স। বলো তো এইটুক অন্তরীকরণ করে পাওয়া যায় কিনা? অবশ্যই কোনো একটা রাশির অন্তরীকরণ করে এটা পাওয়া যায়, এবং সেই রাশিটা কত বলো তো? সেই রাশিটা কিন্তু আমার cos x। বাট cos x এর যখন অন্তরীকরণ করবা এখানে একটা মাইনাস থাকা উচিত। তো যেহেতু এখানে আমি মাইনাস নাই, তাহলে আমরা কি করলাম? ইচ্ছা করে একটা মাইনাস দিলাম, এখানে ইচ্ছা করে মাইনাস দেব। তো এখন ইচ্ছা করে মাইনাস দিলে ঘটনাটা কী রকম হবে? তাহলে আমি বিষয়টা এভাবে লিখতে পারি যে আমি ইচ্ছা করে একটা মাইনাস দিলাম, দেওয়ার পর লিখলাম কি? ই টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, এবং এইখানে আমি কি লিখতে চাচ্ছি? ডি অফ। দেখো এই টোটালটার পরিবর্তে আমি কি লিখবো এবার? এই টোটালটার পরিবর্তে এবার আমি লিখবো ডি অফ কজ ইনভার্স এক্স। তো ঘুরে ফিরে একই জিনিস, কিন্তু কেন একই জিনিস? তুমি যদি কজ ইনভার্স এক্স এর অন্তরীকরণ করো, তাহলে কজ ইনভার্স এক্স এর অন্তরীকরণ করলে আসবে এরকম -1/√1 - x²। এইখানে কজ ইনভার্স এক্স এর অন্তরীকরণে এটা আসে, এবং সামনে একটা মাইনাস আছে, কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আগে যেটা ছিল সেটাই। বোঝার বিষয়টা একটু টাইম লাগবে, বাট একবার ভালোভাবে বুঝে ফেললে তুমি সহজ অ্যান্সার করতে পারবা। এখন আমরা কিন্তু এই বিষয়গুলো জানি, যে মনে করো তোমাকে যদি বলতাম ডিএক্স এক্স ডিএক্স, তাহলে এটার যোগজীকরণ করো। এটার যোগজীকরণ করলে আমরা কি করি? যে এইখানে যে জিনিসটা আছে ডি এর পর সেটা আছে কিনা, ডেফিনেটলি তখন আমরা এই অংশটার পাওয়ার 1 বাড়াই দিতাম, এবং নতুন যে পাওয়ারটা সেটাকে নিচে দিতাম। তাহলে এক্স এর তখন আমরা যোগজীকরণ করতেছি, x² হবে, নিচে হচ্ছে 2 হবে। একটা সি তো থাকবে এই যোগজীকরণের সময়। এবার এখানে খেয়াল করে দেখো তো ই টু দি পাওয়ার যেটা আছে ডি এর পর সেটা আছে কিনা। ডেফিনেটলি আমরা তো জানি ই টু দি পাওয়ার জেড ডি জেড, এর যোগজীকরণ করলে কত পাওয়া যায়? ই টু দি পাওয়ার জেডই পাওয়া যায়। তাহলে বিষয়টা এরকম, ই এর উপর যেটা আছে ডি এর পর সেটাই আছে, তাহলে অন্তরীকরণ করলে যোগজীকরণ করলে কি পাওয়া যাবে? এটাই পাওয়া যাবে। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি না মাইনাস, যেহেতু ডি অফ কজ এক্স আছে, ই টু দি পাওয়ার কজ এক্সই আছে, তাহলে এটা জেটের মতো কাজ করবে, এবং অ্যান্সার হিসেবে কত হবে? ই টু দি পাওয়ার কজ ইনভার্স এক্সই থাকবে প্লাস সি। তো এইটুকু কি বুঝতে পারছো? এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। এটা আমি জাস্ট সহজ যে নিয়মটা ছিল সেই সহজ নিয়মে কিভাবে করা যায় সেই বিষয়টা দেখাইলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এইটুক বুঝতে পারছো কিনা বলো? যারা দেখছো শুরু থেকে তারা এইটুক অংশ বুঝতে পারছো কিনা? তো
তো এটা গেল আমাদের সহজ নিয়মে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে মূল নিয়ম যেটা ছিল সেটা। মূল নিয়মে কী করতে হয়? মূল নিয়মে তোমাকে আসলে কোশ্চেনটা একটু তাকাইতে হয়, কোশ্চেনটা কিছুক্ষণ তাকাই দেখবা যে কোনো কিছুকে জেড ধরে তার অন্তরীকরণ তার ভিতরে এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে আমরা সহজে অ্যান্সার করে ফেলবো। দেখো আমি কিন্তু কজ ইনভার্স এক্সকে জেড ধরলে তার অন্তরীকরণটা এখানে এক্সিস্ট করে, তাই আমরা কি করতে পারি? তাই আমরা এখানে কজ ইনভার্স এক্সটাকে জেড ধরে নিতে পারি। তাহলে আমরা কি করলাম? অল্টারনেটিভ দেখতেছি, কিন্তু অল্টারনেটিভ আমরা কজ ইনভার্স এক্সকে জেড ধরে নিচ্ছি। কজ ইনভার্স এক্স ইকুয়াল কত? জেড। তাহলে এখন তুমি এটার জাস্ট অন্তরীকরণ করো। কজ ইনভার্স এক্সের অন্তরীকরণ করলে কত হবে? -1/√1 - x স্কোয়ার। ডিজেটের অন্তরীকরণ করলে কত হবে? জেটের অন্তরীকরণ করলে কত হবে? dz/dx। এরকম। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি বলো? এখান থেকে আমরা লিখতে পারি এই ডিএক্সটাকে এই সাইডে দিতে পারি, মাইনাসটাকে ওই সাইডে দিতে পারি। সুবিধা কোথায়? সুবিধা আমরা পরের লাইনে বুঝতে পারবো। 1 - x স্কোয়ার dx ইকুয়াল -dz। তাহলে এই টোটাল অংশটা কিন্তু আমার কোশ্চেনে গিভেন। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই অংশটা কিন্তু আছে, অর্থাৎ এইটুক অংশ আমার আছে। এইটুক অংশের পরিবর্তে এখন আমরা কত লিখতে পারি? -dz লিখতে পারি। তাহলে এবারে আমরা লিখে ফেলি e⁻, এটাকে কত ধরছি বলো তো? জেড ধরছি না? তাহলে e⁻z, এটার পরিবর্তে আসতেছে কত? dz। আমরা তো জানি e⁻x বা e⁻সামথিং তার যোগজীকরণ করলে কি হবে? সেটাই হবে, এবং ওখানে যে চলকটা থাকবে তার সহগটা দিয়ে ভাগ হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি e⁻ আছে, e⁻z এর যোগজীকরণ e⁻z হবে। আবার জেড তুমি কাকে ধরছো? জেড ধরছো কজ ইনভার্স এক্সকে। বাট এখানে যেহেতু dz এর সামনে একটা মাইনাস, এই মাইনাসটা আমরা সামনে দিয়ে নিলাম, লিখতে পারি। দেন মাইনাসটা আসলো, জেটের জায়গায় আমরা বসাবো ওর পরিবর্তে যেটাকে ধরছিলাম কজ ইনভার্স এক্স প্লাস সি। যেহেতু জেটের সামনে 1 তাই 1 দিয়ে ডিভাইডেড। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তুমি যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারো। তুমি যদি চাও মূল নেমে করবা তাহলে এই অংশটাকে জেড ধরে নেবা, এভাবে অ্যান্সার আসবে। অথবা তুমি যদি এই বিষয়টা খেয়াল রাখতে পারো যে কার অন্তরীকরণ করলে আমি এটা পাচ্ছি ডি অফ সেটার রেসপেক্টেও কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা। এটা বোঝা গেছে? ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তার আগে আমি তোমাদের আরেকটু ইনফরমেশন জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। সেটা হচ্ছে যে আমি যে চ্যাপ্টারগুলো তোমাদের জাহাঙ্গীরনগরের গ্রুপে দিয়ে দিছি, মানে যেগুলো অলরেডি আমার করা ছিল, এগুলোতে কারো কোনো সমস্যা আছে কিনা? আর এই চ্যাপ্টারগুলোর মধ্যে তোমরা কি সবাই কোশ্চেন সলভ করছো? যদি কোশ্চেন সলভ করে থাকো, কোনো সমস্যা না হয় তাহলে তো ভালো। আর যদি আমার কোনো চ্যাপ্টারের কোশ্চেন সলভ দিতে হয় তাহলে সেটাও আমাকে বলে দাও যে ভাই এই চ্যাপ্টারগুলোর এইভাবে কোশ্চেন সলভ দিলে ভালো হয়। একটু দ্রুত বলো। কোনো সমস্যা হয়েছে কোশ্চেন সলভ করায়? সমস্যা তো কোনো ধরনের হওয়ার কথা না। কোনো সমস্যা হয়েছে কি? আচ্ছা, তাহলে তো ভালোই। আশা করি ভালোই এক্সাম দিবা, সমস্যা হবে না। তো এখন আমরা এই জিনিসটা বুঝলাম, আমরা এরপর আরও কিছু কোশ্চেন দেখি যে কীভাবে সলভ করতে হবে। এই যে টপিক্সটা পড়াইলাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টাইপ কোশ্চেন আমাদের আসে, তুমি কোশ্চেন ব্যাংক দেখলেই বুঝতে পারবা। এরপর আমরা পরের কোশ্চেনটা দেখবো। আর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কৃষির ক্ষেত্রে ম্যাক্সিমামই দেখা যায় যেটা ডিরেক্ট ফর্মুলা টাইপ যে জিনিসগুলো আছে যোগজীকরণে, এগুলো ইউজ করা হয়।
আর কারো যদি একবারই যোগাযোগকরণে হচ্ছে অ্যালার্জি থাকে, তাহলে তাকে বলবো যে বিগত বছরে বিভিন্ন ভার্সিটিতে, শুধু কৃষি ভার্সিটি না, কৃষি ভার্সিটিতে যেগুলো অনেক রিপিট হয়েছে এই কোশ্চেনগুলো দেখবা, পারলে অ্যান্সার মুখস্থ করে যাবা যেহেতু তোমার যোগাযোগকরণে অ্যালার্জি। আর যেগুলো বিভিন্ন ভার্সিটিতে একাধিকবার আসছে সেগুলোর বিষয়ে এই একই জিনিসটা ফলো করবা, হয় প্র্যাকটিস করবা না হয় ট্রাই করবা পরীক্ষার আগ মুহূর্তে যেমন যেন অ্যান্সারটা মুখস্থ থাকে তোমার। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আরেকটা প্রবলেম দেখি, যেটা আমাদের প্রথম যেটা ছিল সেটা 17-18তে ছিল আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এর পরের কোশ্চেনটাও হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 16-17তে ছিল। এখানে বলে দেওয়া আছে ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ অফ 2x। এটাতে নতুন কিছু না, এটা ঘাবড়ানোর কিছু না, এটা জাস্ট একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা যদি তুমি জানো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবা। আমরা কিন্তু cos 2x এর ফর্মুলা জানি, cos 2x এটা সমান কি জানি, এটা জানি এরকম 2 cos স্কোয়ার x মাইনাস 1। আরও কিন্তু ফর্মুলা ছিল, বাট এই কোশ্চেনটার জন্য আমার এটা লাগবে। এইখানকার যে ওয়ানটা ছিল এই ওয়ানটাকে জাস্ট এই সাইডে নিয়ে আসো, তাহলে কত হবে বলো, এই সাইডে হবে 1 প্লাস কজ অফ 2x ইকুয়াল কত হবে 2 cos স্কোয়ার x। তাহলে আমরা কি 1 প্লাস cos 2x এর পরিবর্তে 2 cos স্কোয়ার x লিখতে পারি না? ডেফিনেটলি। তাহলে আমরা এখানে লিখতে পারি dx ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার x। এবার দেখো এই 2টা তো একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, হাফ হয়ে যাবে, এবং 1 বাই cos স্কোয়ারকে আমরা চাইলেই লিখতে পারি sec স্কোয়ার x dx। এইবার দেখো কার অন্তরীকরণ করলে sec স্কোয়ার x পাওয়া যায়, আমরা জানি tan যেটা ছিল tan x এর অন্তরীকরণ করলে কিন্তু sec স্কোয়ার x পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি এবার হাফ অফ tan x প্লাস সি। নতুন কিছু না, জাস্ট তুমি ফর্মুলাটা পারো কিনা, ফর্মুলা পারলেই কিন্তু অ্যান্সার হয়ে গেল আমাদের। এটা আমরা করে ফেললাম। এরপর আমরা আরেকটা টাইপ দেখি, মানে আরেকটা টাইপের ম্যাথ দেখি। এটা হচ্ছে 2-3 সেশনে ছিল। নির্দিষ্ট যোগাযোগকরণ থেকে 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে 3x স্কোয়ার dx 1 প্লাস এক্স কিউব, এটার মান কত হবে এটা আমাদের বের করতে হবে। তো এটার জন্য আমি একটু কথাবার্তা বলে নেই। সেটা হচ্ছে যদি কখনো এরকম হয় যে কোনো একটা ফাংশনের অন্তরীকরণকৃত মান উপরে এবং ওই ফাংশনটা নিচে, এই টাইপ জিনিসের যোগাযোগকরণ করতেছো, তাহলে এর অ্যান্সার হবে লন অফ নিচে যে ফাংশনটা আছে সেটা, লন অফ নিচের ফাংশনটা। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এরকম, নিচে যে জিনিসটা আছে তার অন্তরীকরণকৃত মান উপরে আছে কিনা, যদি থাকে তাহলে অ্যান্সার হবে লন অফ নিচেরটা। এবারে এইখানে খেয়াল করে দেখো এই টোটালটা যদি অন্তরীকরণ করো, এই অন্তরীকরণের মানটা উপরে আছে কিনা, এটার অন্তরীকরণ করলে 0 আসবে প্লাস 3x স্কোয়ার আসবে, যেটা কিনা আমার উপরে গিভেন। তাহলে আমরা লিখতে পারি অবশ্যই লন অফ নিচেরটা কত 1 প্লাস এক্স কিউব। বাট এখানে তো আমার শুধু যোগাযোগকরণ করতে বল নাই, আমার নির্দিষ্ট যোগাযোগকরণ বলছে, অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে মানটা বের করতে হবে। তাই আমরা এখানে রেঞ্জটা বসাই দেব। রেঞ্জটা কত হবে 0 থেকে 1 পর্যন্ত, তাহলে এখানে 0 থেকে 1 পর্যন্ত। এবার তুমি আপার লিমিট বসাই দেবা মাইনাস লোয়ার লিমিট বসাই দেবা। আপার লিমিট যদি বসাই দেই তাহলে 1 কিউব মানে কত 1, 1 প্লাস 1 মানে কত 2, তাহলে লন অফ 2 মাইনাস লোয়ার লিমিট বসাই দেব, তাহলে 0 কিউব মানে 0, লন 1 এর মান হচ্ছে 0, তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি কত লন অফ 2। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের এটা। তো এই টাইপ কোশ্চেনগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আমরা ক্ষেত্রফল বিষয়ক একটা প্রবলেম দেখব। তো আমরা প্রবলেমটা দেখি, প্রবলেমটাতে কি বলছে, এটাও ছিল 2-3 সেশনে। বলছে y ইকুয়াল 0, y ইকুয়াল x এবং x ইকুয়াল 6 এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল থেকে যে কোশ্চেনগুলো আসে খুবই সহজ কোশ্চেন আসে, এখানে ক্রিটিক্যাল কোনো কোশ্চেন থাকে না। এখন আমরা জাস্ট চিত্রটা আঁকার ট্রাই করি, দেন অ্যান্সারটা করার ট্রাই করি। তোমার এখানে যোগাযোগকরণ করারও কোনো প্রয়োজন নাই, ডিরেক্ট তুমি অ্যান্সার বের করতে পারবা। y ইকুয়াল 0 মানে কোন রেখা বোঝায় সেটা কিন্তু আমার জানা লাগবে। y ইকুয়াল 0 মানে x অক্ষ বোঝায়, তাহলে এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। y ইকুয়াল x তার মানে অবশ্যই এইটা হচ্ছে সেই রেখাটা। এরপর x ইকুয়াল 6, x ইকুয়াল 6 মানে এই রেখাটা। এবার তুমি কিন্তু দেখতেই পাচ্ছ এটা একটা ত্রিভুজ গঠন করছে, যেই ত্রিভুজের এইটুক অংশের মানই হচ্ছে আমার নির্দিষ্ট সেই ক্ষেত্রফলটা। তাহলে 0 থেকে এই পর্যন্ত কত, যেহেতু x ইকুয়াল 6 রেখা এটা, তাহলে 0 থেকে এই পর্যন্ত 6।
এখন আমি যদি কোনোভাবে এই লম্বটা বের করতে পারি, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি পেয়ে গেছি, উচ্চতাটা যদি আমি বের করতে চাই তাহলে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাবে। এবার দেখো, আমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, এই পয়েন্টের ভুজ হচ্ছে 6, তাহলে এই পয়েন্টের ভুজ কত বলো? এই পয়েন্টের ভুজও হচ্ছে 6। এই পয়েন্টের ভুজ যদি 6 হয় তাহলে কোটি কত হবে? কোটিটাই তো আমার এই লম্বটা। দেখো এখানে আমরা কিন্তু পড়তেছি y ইকুয়াল এক্স, তাহলে এক্স এর ভ্যালু যদি 6 হয় ডেফিনেটলি y এর ভ্যালু হবে কত? 6। তাহলে এখানে আমরা কোটি হিসেবে পাচ্ছি 6, অর্থাৎ লম্বা হচ্ছে আমার 6। অ্যান্সার কি আসবে তাহলে? হাফ ইন্টু ভূমি হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 6, কাটাকাটি করো 18, এই 18ই হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এর পরের কোশ্চেনটা সলভ করি আমরা। পরের কোশ্চেন কি বলছে আমরা দেখি একটু। পরের কোশ্চেনটা ছিল আমাদের এরকম, নতুন কিছু না, জাস্ট আগেরগুলাই ভালোভাবে বুঝলে হয়ে যায়। 3x² cos x³ dx। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে x³ আমার জেড ধরতে হবে, যেহেতু 3x² সামনে আছে। তাহলে এই বিষয়টা আমরা খেয়াল করতে পারি। তাহলে আমরা যদি সেটা অ্যান্সার করি, আর প্রথমে যে নিয়মটা শিখেছি সেটার মাধ্যমেই কিন্তু করা যায়। তো আমরা এখানে x³ জেড ধরি, ধরে নিলাম জেড। এটার অন্তরীকরণ করো, এটার অন্তরীকরণ হচ্ছে 3x², এটার অন্তরীকরণ করলে কত হচ্ছে? dz/dx। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? 3x² dx ইকুয়াল হচ্ছে dz, এটা লিখতে পারি। তাহলে এখন দেখো 3x² dx, এটার পরিবর্তে আমরা dz লিখতে পারি, লিখে ফেলি। তাহলে আমরা লিখলাম dz, এবং cos x³ আমরা ধরে নিয়েছি কি z, তাহলে এখানে হচ্ছে cos অফ z। তাহলে cos z এর যোগজীকরণ করলে কি হয়? sin z পাওয়া যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি sin অফ z প্লাস সি। এবার তুমি জাস্ট z এর ভ্যালুটা বসাই দিলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি sin অফ x³ প্লাস সি। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, এটা গেল আমাদের। এটা ছিল একই সাথে আমাদের 3, 4 এবং 9, 10 সেশনে। এরপরে আমরা পরের একটা কোশ্চেন দেখব, এই কোশ্চেনটার অ্যান্সার করার ট্রাই করব। দেখো এগুলা কিন্তু দেখে ভয়ঙ্কর মনে হলে আসলে কখনোই কৃষির জন্য কোশ্চেনগুলো ভয়ঙ্কর হয় না, এটা আমি বারবার বলতেছি, এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। dx ডিভাইডেড বাই x cos স্কয়ার log অফ x। আরেকটা জিনিস, সেটা তোমরা লেকচারে হয়তো দেখছো, আমি বলছিলাম যে অ্যাডমিশনের সময় যদি তোমাকে কখনো লগ বলে, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে ন্যাচারাল লগারিদম। ন্যাচারাল লগারিদম মানে কি? যার বেজ হচ্ছে ই। বাট তোমরা কিন্তু 9, 10 থেকে পড়ে আসছো, শুধুমাত্র লগ যদি দেখো তাহলে এর বেজ হচ্ছে 10। বাট অ্যাডমিশনে অবশ্যই অবশ্যই তোমার মাথায় রাখতে হবে, যদি কখনো তুমি লগ দেখো, এটা মানে তোমাকে ই ভিত্তিক লগ বোঝাচ্ছে, এবং অ্যান্সারগুলো ওভাবেই সেট করা থাকে, সেই অনুযায়ী আমাদের অ্যান্সার করা লাগবে। এইবার এইখানে আমরা একটু খেয়াল করি যে এইখানে আমরা জেড ধরবো কোনো কিছুকে, কাকে জেড ধরলে সুবিধা হয় সেটা খেয়াল রাখা লাগবে আমার। তার আগে আমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারি। দেখো 1/x আছে, এটা যেহেতু 1/cos স্কয়ার আছে, এটাকে আমরা চাইলেই লিখতে পারি sec স্কয়ার log অফ x dx। এবার এইটাকে তুমি জেড ধরে নাও। তো আমি কি বলছি? লগ দেখা মাত্রই তুমি কি মনে করবা? এটা হচ্ছে লন। তাহলে তুমি লন অফ এক্সকে কি ধরে নিছো? জেড। এটার অন্তরীকরণ করো, এটার অন্তরীকরণ করলে কত হবে? 1/x। আমি ডিরেক্ট লিখতেছি, ওই সাইডের ডিএক্সটাকে এই সাইডে নিয়ে আসলাম, এখানে হচ্ছে ডিজেড। এবার 1/x dx এইটুকু আছে কি না? 1/x dx ডেফিনেটলি আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ডিজেড। লিখে নেই ডিজেড। সেক স্কোয়ার, এটাকে কি ধরে নিছি বলো তো? জেড ধরে নিছি। তাহলে আমরা এখানে লিখতে পারি সেক স্কোয়ার জেড। সেক স্কোয়ার জেড কার অন্তরীকরণ করলে পাওয়া যায়? ট্যান জেড এর অন্তরীকরণ করলে পাওয়া যাবে। তাই আমরা এখানে লিখতে পারি ট্যান অফ জেড প্লাস সি। জাস্ট এবার তুমি জেড এর ভ্যালুটা বসাই দিবা। ট্যান অফ জেড কত ধরছো? লগ অফ এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। ক্লিয়ার বিষয়টা?
এরপর আমি একটা কোশ্চেন দেখাচ্ছি তোমাদের, এটা করতে পারবো, আমি জাস্ট এমনিতে বলি। ট্যান ইনভার্স এক্স আগেরটার মতোই, এটার উপর স্কোয়ার আছে, নিচে আছে কি 1 + x²। আমার তো নেটের ঝামেলা হওয়ার কথা না, আটকে যাচ্ছে বারবার। তোমার নেটের প্রবলেম হইতে পারে, আমার এখানে তো ঠিকই দেখাচ্ছে। আচ্ছা, ক্লাস নিতে যেন কে বলছিল, আকাশ নাকি অয়? কই যে বলছে হয় নাই না? আচ্ছা, আমি একটু চেক করে নেই, দেখি যে আসলে প্রবলেম আছে কিনা। আচ্ছা, আমি যে কোশ্চেনটা দিছি এই কোশ্চেনটা সলভ করা যাবে না? এখানে জাস্ট তুমি কি করবা, ট্যান ইনভার্স এক্স যেটা ছিল এটাকে জাস্ট জেড ধরে নেবা, তাহলে অ্যান্সারটা করা যাবে, খুবই সহজ। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো, আগের নিয়ম যেটা আমরা পড়লাম, তাহলে এটা কি লিখবো আমি, কি ট্যান ইনভার্স এক্স এবং তার উপর কি ছিল স্কোয়ার। আর দেখো এখানে কি আছে 1/1 + x² dx, এটার পরিবর্তে কি লেখা যায়, ডি অফ, কার অন্তরীকরণ করলে 1/1 + x² পাওয়া যায়, ট্যান ইনভার্স এক্স, এরকম লেখা যায় কিন্তু। তাহলে এবার দেখো ডি এর পর যেটা আছে ওইটার উপর স্কোয়ার আছে, তাহলে ওইটার পাওয়ার 1 বাড়বে, ওই নতুন পাওয়ার দিয়ে ভাগ হয়ে যাবে, তখন আমার অ্যান্সারটা আসবে কি ট্যান ইনভার্স এক্স, তার পাওয়ার হিসাবে যাবে 3 এবং নিচে যাবে 3 + c। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো তুমি চাইলে জেড ধরে করে নিতে পারো, অথবা তুমি এই পদ্ধতিতেও করতে পারো। এই পদ্ধতি আমি বলবো যে অ্যাপ্লাই করা তার জন্যই ভালো, যে হচ্ছে সবগুলাই বুঝে শুনে করছে এই পদ্ধতিটা। এই পদ্ধতি খুবই সহজ, কিন্তু বাস ভালোভাবে বোঝা লাগবে তোমাকে। আর যদি মনে হয় যে এই পদ্ধতি আমার কাছে ভালো লাগতেছে না বা ঝামেলা হচ্ছে, তাহলে অবশ্যই তুমি জেড ধরে করবা, বেশি টাইম লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে অ্যান্সারটা করতে পারবা। ক্লিয়ার এতটুক? আচ্ছা, ভিডিও তো ঠিকই দেখাচ্ছে, ভিডিওতে তো ঝামেলা করার কথা না। আচ্ছা, আমরা এটা বুঝলাম। এরপর আমরা পরের প্রবলেমটা দেখি, পরে কি প্রবলেম করা যায় আমাদের এখান থেকে। আচ্ছা, আমাদের বলছে কি এই টাইপই, জাস্ট তোমাকে এবার রেঞ্জ বলে দিছে 0 থেকে -1 থেকে +1 পর্যন্ত, -1 থেকে +1 পর্যন্ত dx ডিভাইডেড বাই 1 + x²। এটা যোগজীকরণ করলে কথা হবে, এটা আমাদের বের করতে বলছে। তো দেখেই বুঝতে পারতেছো যে 1/1 + x², এটা কার অন্তরীকরণ করলে পাওয়া যায়, ট্যানের অন্তরীকরণ করলে পাওয়া যায়। যেহেতু ট্যানের অন্তরীকরণ করলে পাওয়া যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, লিখতে পারি ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণ করলে পাওয়া যায়, কিন্তু ট্যান ইনভার্স এক্স লিখে ফেললাম। সীমা কই থেকে কই পর্যন্ত বলে দিছে আমাদের, বলো তো? আমাদের সীমাটা বলে দিছে -1 থেকে +1 পর্যন্ত। তুমি জাস্ট এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে যা আসবে তাই অ্যান্সার। এখান থেকে আমরা কি লিখতে পারি, ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 মানে কত, π/4 মাইনাস ট্যান ইনভার্স -1, তাহলে এই মাইনাসটা কোথায় আসবে, এই মাইনাসটা কিন্তু আমাদের সামনে, সামনে যদি চলে আসে, অলরেডি মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে ট্যান ইনভার্স 1 হয়ে যাচ্ছে। আবার বিষয়টা এরকম, ট্যান ইনভার্স -1, এই মাইনাসটা সামনে চলে আসবে, ট্যান ইনভার্স কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। ট্যান ইনভার্স 1 এর মান কত, π/4, তাহলে -π/4 হয়ে গেল। এই অংশটাই জাস্ট এখানে হয়ে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। যেহেতু এখানেও মাইনাস, এর সামনেও কি থাকবে, একটা মাইনাস, কারণ কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই আমি একবার লিখছি প্লাস, এবং এই মানটা বসাই দিবা। কত হচ্ছে, 2টা π/4, অর্থাৎ
2 ইন্টু পাই বাই 4, কাটাকাটি করলে পাই বাই 2, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। ক্লিয়ার বিষয়টা, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রবলেম দেখি। আমাদের প্রবলেমটা বলে দিছি এরকম, 0 থেকে পাই বাই 2 সাইন স্কোয়ার থিটা কস থিটা ডি থিটা, এরকম। তো এটাও তুমি এই যে এখানে যে সহজ পদ্ধতিটা বললাম তার মাধ্যমে করতে পারবো। তো কীভাবে করা যায় দেখো, আমি যদি চিন্তা করি কস থিটা কার অন্তরীকরণ করলে পাওয়া যায়, সাইন থিটা এর অন্তরীকরণ করলে পাওয়া যায়, তাহলে আমি ডি অফ সাইন থিটা লিখতে পারি। তাহলে আমি লিখে ফেললাম একবারই। কি লিখলাম? 0 থেকে পাই বাই 2 লিখলাম, এখানে কি আছে? সাইন স্কোয়ার থিটা আছে, এখানে লেখা যায় ডি অফ সাইন থিটা, কারণ সাইন থিটার অন্তরীকরণ করলেই কস থিটা ডি থিটা পাওয়া যায়। তো এটা আমরা পেয়ে গেলাম। এখন তুমি খেয়াল করে দেখো, এইখানে যা আছে এইখানে তার উপর স্কোয়ার আছে। তো আগে প্রথমেই যে নিয়মটার কথাবার্তা বললাম সেটার মতোই, এখানে যদি এক্স থাকে, এখানে যদি এক্স স্কোয়ার থাকে, আমরা জানি পাওয়ার 1 বাড়বে, নতুন পাওয়ারটা নিচে আসবে। তাহলে আমার হবে কত এখন বলো তো? এখন হবে সাইন কিউব থিটা ডিভাইডেড বাই 3, এবং এইটার জাস্ট রেঞ্জ বলে দিছে 0 থেকে পাই বাই 2। এটা কিন্তু খুব সহজে অ্যান্সার করা যায়। এখানে তোমার জেড ধরলে এই সীমাটা একটু চেঞ্জের বিষয় থাকে, যখন তোমার নির্দিষ্ট যোগজীকরণ থাকে আর সীমাটা অনেকে না চেঞ্জ করে বসাই দেয়, তখন কিন্তু ভুল হবে অ্যান্সার। তো বাট তুমি যদি এই পদ্ধতিটা শিখো, এই পদ্ধতিতে কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারতেছো। এখন দেখো, সাইন পাই বাই 2, সাইন 90-এর মান কত? 1, 1-এর উপর কিউব মানে কত? 1-এর উপর কিউব মানে 1ই, তাহলে 1/3 হবে যখন আমরা আপার লিমিট বসাবো, মাইনাস লোয়ার লিমিট বসাও। সাইন 0 কিউব, সাইন 0-এর মান 0, 0-এর উপর কিউব মানে 0, 0/3 মানে 0, তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি কত? 1/3। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এই টাইপগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, তো আশা করি এই টাইপগুলো করতে পারবা। এরপর আমি একটু ইউভি এর কাহিনীতে একটু প্রবলেমের সলভ করাই। যে ইউভি এর কাহিনীগুলো থেকে কোশ্চেন আসে এবং সহজে অ্যান্সার করা যায়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের। তো আমরা দেখি যে ইউভি টাইপ কি প্রবলেম ছিল আসলে। তো এটার জন্য আমি একটা কমন ফর্মুলা বলবো। যদি তোমার কখনো এরকম থাকে লগ টাইপ বা লন টাইপ, লন এক্স ডিএক্স, তা লন যত কিছু থাকবে তুমি সেগুলোকে জেড ধরে নেবা। তাহলে এই লন এক্সটাকে একটু জেড ধরে নাও, লন অফ এক্স ইকুয়াল কত ধরে নিছো? জেড ধরে নিলাম। এরপর আমরা কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি এটার অন্তরীকরণ টাইপ কোনো কিছু করব। অন্তরীকরণ করার জন্য কি হবে? লন এক্সের অন্তরীকরণ করলে হবে 1/x, এখানে হবে কত? ডিজেড বাই ডিএক্স, এরকম লেখা যায়। আবার এখান থেকে আমরা চাইলে এভাবে লিখতে পারি 1/dx, ডিরেক্ট লিখলাম dx, dx ইকুয়াল এক্স ডিজেড, এরকম লেখা যায়। এই লাইনটা থেকে খেয়াল করো, লনটা ওই সাইডে গেলে ই টু দি পাওয়ার জেড হয়ে যাবে কিন্তু, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার জেড। এইটুক পরিবর্তন যদি করতে পারি আমরা, তাহলে সহজে অ্যান্সার হয়ে যাবে। তো আমি যেটা বলবো লাস্টের লাইনে, আমি বলবো লন এক্সের ক্ষেত্রে তুমি অ্যান্সারটা মুখস্থ রাখবা, কারণ এই অ্যান্সার, এই কোশ্চেনটা আসে, প্রচুর আসে। এই অ্যান্সারটা মুখস্থ রাখলেই তুমি যদি কখনো আসে অ্যান্সারটা ডিরেক্টলি অ্যান্সারটা দাগাইতে পারবা আর কি, তখন তোমার এই টাইমটা নষ্ট হবে না। তো এখন আমরা এখান থেকে অ্যান্সার করার জন্য কি করতে পারি দেখো, আমরা পরিবর্তন করে ফেলছি। লন এক্সের পরিবর্তে কত বসাবো? জেড বসাবো, বসাই ফেললাম। ডিএক্স, ডিএক্সের পরিবর্তে কত বসানো যায়? এক্স ডিজেড, তাহলে এক্সের জায়গায় আবার কি বসানো যাবে? ই টু দি পাওয়ার জেড, তাহলে আমরা লিখলাম ই টু দি পাওয়ার জেড ডিজেড। এই পরিবর্তনটা করলেই অ্যান্সারটা হয়ে যাবে। একটাকে আমরা ইউ ধরে নেব আর একটাকে আমরা ভি ধরে নেব। ইউ কাকে ধরে নেব? যার অন্তরীকরণ করা সহজ, লিয়েট, এই কথাটা পড়ে আসছো তোমরা লেকচার থেকে। তো যার অন্তরীকরণ করা সহজ তাকে আমরা ধরে নেব ইউ, এবং যার যোগজীকরণ করা সহজ তাকে ধরে নেব ভি। ইউ কাকে ধরছি? জেডকে। ভি কাকে ধরছি? ই টু দি পাওয়ার জেডকে। এবার ইউ এর অন্তরীকরণ করে যাব কত দূর পর্যন্ত? 0 পর্যন্ত, এবং জেটেরও ভি এরও যোগজীকরণ করে যাব এর যেটার জন্য জি আসছে ওই রিসপেক্ট পর্যন্ত বা ওর সমান পর্যন্ত। তাহলে এটার প্রথমবারে অন্তরীকরণ করলে কত হবে? 1, পরের বার অন্তরীকরণ করলে কত হবে? 0। ই টু দি পাওয়ার জেটের যোগজীকরণ করলে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড, এরকম আসবে কিন্তু। এরপর তোমার কাজ হচ্ছে এই প্রথমটা থেকে এর দ্বিতীয়টা এই বরাবর গুণ করে এটা লিখবা প্লাস, দ্বিতীয়টা থেকে এই বরাবর গুণ করে এটা লিখবা মাইনাস, অর্থাৎ সামনের চিহ্নগুলো হবে এটা। এখন আমি কি লিখতে পারি বলো? জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার জেড মানে কত? ই টু দি পাওয়ার জেড। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, জাস্ট তুমি মানটা বসাই দিবা। কার মান? যে জেটের মান কি ছিল? ই টু দি পাওয়ার এক্স, জেটের মান কি ছিল এটা।
এর পরে একটা কি থাকবে, সি থাকবে। জেড কি কাকে বলছো, লন অফ এক্সকে, তাহলে তুমি লিখলা লন অফ এক্স। ইউ টু দি পাওয়ার জেড কাকে বলছো, এক্সকে, তাহলে এক্সটাকে আমি সামনে দিলাম, এক্স লন অফ এক্স মাইনাস ইউ টু দি পাওয়ার জেড কাকে বলছো, এক্সকে, তাহলে এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তোমার হচ্ছে তোমার কোশ্চেনের আশেপাশেই করতে হবে, টেবিলের ফাঁকা জায়গা যেগুলো আছে এই জায়গা টায়গা হ্যান ত্যান এগুলোতেই করতে হবে। হ্যাঁ, এরকমই। তা কোশ্চেনের সাইডে সাইডে যে ফাঁকা জায়গাগুলো থাকে এই জায়গাগুলোতে করতে হবে, অবশ্যই শর্ট টাইমের মধ্যে করার ট্রাই করবা। তারপর টেবিলের অংশে করতে পারবো, টেবিল অবশ্যই এখানে বুঝতেই পারতেছো যে টেবিলে খুব ঝামেলা থাকে। আমি প্রেফার করব যে সাথে একটা পেন্সিল রাখিও, পেন্সিল রাখলে তুমি খাতায় করে তুমি ওইখানে পরবর্তীতে আরও ক্যালকুলেশন করতে পারবো। আর টেবিলে যদি করতে যাও তখন অবশ্যই তোমাকে কনসেন্ট্রেশনটা টেবিলের উপর রাখতে হবে, যেহেতু টেবিলে অনেক ধরনের লেখা থাকে, অবশ্যই তোমাকে বুঝতে হবে যে তুমি যে লাইনগুলো লিখছো কোনটার পর কোন লাইন লিখছো, নাহলে কিন্তু ঝামেলা হবে। তো ওটা ব্যাপার না, ওটা তুমি করতে পারবা, আশেপাশের ইয়া থাকবে তোমার খাতা কোশ্চেন এগুলো থাকবে, কোশ্চেনেই তোমাকে অ্যান্সার করতে হবে, সাইডের যে জায়গাগুলো থাকবে ওগুলোতে। আচ্ছা, তো এটা গেল আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো এই লাইনটাই আমি তোমাদেরকে জাস্ট মুখস্থ রাখতে বলতেছিলাম যে এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি, এটা হচ্ছে লন এক্সের যোগজীকরণ করলে পাওয়া যায়। ক্লিয়ার কথা? এইটা যদি বুঝে থাকো তাহলে এইটাই এবার একটা কোশ্চেন আছে, এক্স ইউ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটার অন্তরীকরণ আমরা কিভাবে করব? এইটার অন্তরীকরণ করা যা কথা, এটার অন্তরীকরণ করা সেম কথা। এখানে জাস্ট জেড ছিল এই লাইন পর্যন্ত আসছে, এখানে ডিরেক্ট এক্স আছে এই লাইন পর্যন্ত আসবে, এটা বোঝা গেলেই হয়ে গেল। ক্লিয়ার? বিষয়টা বুঝাইতে পারছি? তা আমরা তারপরও দেখি এটার ইউ ভি, ইউ ধরছো এক্সকে, ভি ধরছো ই টু দি পাওয়ার এক্সকে। যাকে ইউ ধরছো তার প্রথমবারে অন্তরীকরণ করো 1, পরের বার অন্তরীকরণ 0, ই টু দি পাওয়ার এক্স আসবে, ই টু দি পাওয়ার এক্স আসবে। এই বরাবর গুণ করলে হবে এক্স ই টু দি পাওয়ার এক্স, এই বরাবর গুণ করলে হবে ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা লিখতে পারি এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, এটা গেল আমাদের। তো এভাবে আমরা অ্যান্সার করতে পারি। তো আমাদের এই কোশ্চেনটা সীমা দেওয়া ছিল, আসলে সীমাটা কই থেকে কই পর্যন্ত দেওয়া ছিল আমাদের? আমাদের সীমাটা দেওয়া ছিল 0 থেকে 1 পর্যন্ত। জাস্ট তুমি এখানে সীমা বসাই দাও 0 থেকে 1 পর্যন্ত। যখন সীমা বসানো হয় তখন কিন্তু সি থাকে না, দুই ক্ষেত্রেই যেহেতু সীমা বসাইলে সি আসে, সিটা কেটে যায়, তাহলে 0 থেকে 1 পর্যন্ত। 1 বসাই দিলে 1 ই টু দি পাওয়ার 1 মানে ই মাইনাস, এখানে আমরা 1 বসাই দিচ্ছি, ই টু দি পাওয়ার 1 মানে ই টু দি পাওয়ার 1 মানে কত হচ্ছে তাহলে, ই হচ্ছে, ই টু দি পাওয়ার 1 মানে ই হচ্ছে। আচ্ছা, এরপর আমরা 0 বসাই দিতে চাচ্ছি, এখানে ফর্মুলা অনুযায়ী মাইনাস, 0 বসাই দিলে এই অংশ 0, 0 ইন্টু সামথিং মানে 0, আর এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস, তাহলে ই টু দি পাওয়ার কত হবে 0, ই টু দি পাওয়ার 0 এর মান 1, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারে আসবে আমাদের কত, 1 আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা ছিল একই সাথে আমাদের 7, 8, 9 এবং 11, 12 সেশনে গেল, আমরা এটা করতে পারলাম। এরপর আমি আরেকটা প্রবলেম দেখাই, 14, 15 সেশনে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা দেখাই। আমাদের দেওয়া ছিল এরকম 3, 0 থেকে π/4 tan স্কোয়ার এক্স প্লাস tan টু দি পাওয়ার 4x dx। আচ্ছা, তোমরা যোগজীকরণের ফুল প্রিপারেশন নিতে গেলে অবশ্যই বলবো আমার লেকচার টোটালটা টাইপ ভিত্তিক আলোচনা করা আছে, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবা, তাহলে কোনো টপিকস থেকে ইনশাল্লাহ কোনো কিছু মিস যাওয়ার পসিবিলিটি থাকবে না। যেটা শুধু যোগজীকরণ না, বাকি চ্যাপ্টার যেগুলো আছে সবগুলোর জন্যই। এখন এই কোশ্চেনটার আমাদের সলভ করা লাগবে, এটা দেওয়া আছে আমাদের। আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট tan স্কোয়ার এক্সকে কমন নেব, আমরা নিয়ে ফেলি, সামনে একটা 3 ছিল, 0 থেকে π/4 tan স্কোয়ার এক্সটাকে কমন নিয়ে নিলাম, tan স্কোয়ার এক্স লেখা যায় কি 1 প্লাস tan স্কোয়ার এক্স dx, এরকম আমরা লিখতে পারি। এবার আমরা এখানে একটু খেয়াল করি, দেখো 1 প্লাস tan স্কোয়ার এক্স, এটাকে আবার কি লেখা যায়? আমরা তো এই ফর্মুলাটা পড়ে আসছি, sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি না sec স্কোয়ার এক্স
ইকুয়াল 1 প্লাস টেন স্কোয়ার এক্স লেখা যায় কিন্তু। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এক্স। 3 0 থেকে পাই বাই 4, এখানে লেখা যায় টেন স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। এটুক বুঝতে পারছো কিনা? বোঝা গেছে এতটুক? আচ্ছা, এইটুক যদি বোঝা যায় তাহলে এখন দেখো আমরা প্রথম থেকে যে জিনিসগুলো পড়ে আসতেছি, যে কার অন্তরীকরণ করলে কাকে পাওয়া যাচ্ছে, সেটা আছে কিনা, ডি অফ সেটা, এই কাহিনীর মধ্যেই কিন্তু এটার অ্যান্সারটা করতে পারি আমরা। এবার খেয়াল করে দেখো সেক স্কোয়ার এক্স, এটা কার অন্তরীকরণ করলে পাওয়া যায়? টেন এক্সের অন্তরীকরণ করলে পাওয়া যায়, তাহলে ডি অফ টেন এক্স। এবার এখানে কি আছে বলো? এখানে আছে টেন স্কোয়ার এক্স, কই থেকে কই পর্যন্ত? 0 থেকে পাই বাই 4 পর্যন্ত, সামনে একটা 3 আছে। ডি অফ যেটা আছে তার উপর স্কোয়ার আছে, তাহলে এর পাওয়ার 1 বাড়বে আর নতুন পাওয়ারটা নিচে যাবে। তাহলে আমাদের আসবে কত বলো? সামনে তো 3 আছেই, আমাদের আসবে 10 কিউব এক্স ডিভাইডেড বাই 3, আর 0 থেকে কত? পাই বাই 4 পর্যন্ত। এখন তুমি জাস্ট মানগুলো বসিয়ে দাও। মান বসাই দিলে কি হবে? এই 3 কেটে দেওয়া যায়, কারণ এখানে তো মান বসতেছে না, মান বসবে এক্সের জায়গায়। তাহলে টেন অফ পাই বাই 4, টেন পাই বাই 4 এর মান 1, 1-এর উপর কিউব মানে কত হবে? 1ই হবে, মাইনাস টেন অফ 0 মানে 0, 0 এর উপর কিউব মানে 0। এখানকার অ্যান্সার হচ্ছে আমাদের কত? 1। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে আমাদের কত? 1। আচ্ছা, এটা গেল আমাদের, আমরা বাবুয়ের কোশ্চেনগুলো শেষ করে ফেললাম। আমরা আর কয়েকটা কোশ্চেন দেখব। এই কোশ্চেনগুলো দেখব কোথা থেকে? এই কোশ্চেনগুলো হচ্ছে শেরে বাংলা কৃষির, তারপর বাকি কয়েকটার দেখবো। আসলে খুব বেশি কোশ্চেন নাই, এগুলো সলভ করলেই আশা করি কোনো ধরনের ঝামেলা হবে না। এরপর আমরা শেরে বাংলার একটা কোশ্চেন দেখব, ক্ষেত্রফল বিষয়ক। আমাদের বলে দিচ্ছে এরকম, y ইকুয়াল 3x, এটা সরলরেখা, x অক্ষ এবং x ইকুয়াল 2, এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এটা আমরা বের করব। তো আগেরটার মতোই কিন্তু, y ইকুয়াল 3x, এটা মূল বিন্দুগামী একটা রেখা, y ইকুয়াল mx টাইপ এরকম, y ইকুয়াল কত? 3x। x অক্ষ, x অক্ষ কোনটা? এইটা। x ইকুয়াল 2 কোনটা? এইটা। তোমাকে বের করতে বলছে কি? এইটুকু অংশের ক্ষেত্রফল কত হবে? এইটুকু অংশের ক্ষেত্রফল কিন্তু তুমি ইজিলি বের করতে পারো। এইটুক দূরত্ব কত? এইটুক দূরত্ব 2। তাহলে তোমার এইটুক দূরত্ব কত আসবে? তুমি এক্স এর ভ্যালুটা যদি এখানে খেয়াল করো, এই পয়েন্টটার জন্য ভুজ 2, তাহলে এই পয়েন্টটার জন্য ভুজ হচ্ছে 2। অবশ্যই এই 2টা কোন বিন্দুর কোন রেখার উপর অবস্থিত? এই রেখা। তাহলে এই 2 যদি আমি এখানে বসাই দিই, তাহলে তো আমি ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব। ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি? 6 পাচ্ছি। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 6। এটা দ্বারা আমরা বোঝাচ্ছি যে লম্বটা হবে 6। তাহলে ভূমি হচ্ছে 2, লম্ব হচ্ছে 6, ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে 2, লম্ব হচ্ছে 6, কাটাকাটি করলে হবে 6। এই 6 বর্গ এককই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তো এবার আমরা পরের কোশ্চেনটা দেখি একটু। পরের কোশ্চেনে কি বলছে আমাদের? আমরা এখন যেটা করলাম সেটা 6-7 সেশনে ছিল। এবার আমরা যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে 12-13 সেশনে ছিল। dx ডিভাইডেড বাই cos স্কোয়ার x রুট ওভার tan অফ x। এখানে আমরা একটু চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবো যে কাকে জেড ধরা উচিত। cos স্কোয়ার x, এটাকে আমরা উপরে নিয়ে গেলে কি হবে বলো? sec স্কোয়ার x। নিচে কি আছে? রুট অফ tan x, কত হবে? dx। এটা লেখা যায়। তুমি এবার এই নিচেরটাকে যদি জেড ধরে নাও তাহলেই কিন্তু অ্যান্সারটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিলাম tan x ইকুয়াল কত? জেড। এটার অন্তরীকরণ করলে কত হবে? sec স্কোয়ার x, ওই সাইডের ডিএক্সটা একবারে লিখে নিলাম, এখানে হচ্ছে কত? dz। sec স্কোয়ার x dx উপরে আছে কিনা? ডেফিনেটলি আছে। এটার পরিবর্তে আমরা কত লিখতে পারি? dz। তাহলে লিখে ফেলি, আমরা লিখে ফেললাম dz। এখানে লেখা যায় 1/√z। তো 1/√x এই টাইপ জিনিসের যোগজীকরণ করলে কি হয় সেটা আমরা একটু দেখি। 1/√x, এটার যোগজীকরণ করতে যাচ্ছ এক্স এর সাপেক্ষে, তাহলে এটার পাওয়ার হিসাবে উপরে হিসাবে যাবে কত? উপরে x⁻⁻½ হয়ে যাবে। এটা গেল। এইটার জাস্ট যোগজীকরণ করো এবার তুমি। যোগজীকরণ করলে কি হয় আমরা জানি, পাওয়ারের সাথে 1 যোগ হয়, -½ এর সাথে +1 যোগ হলে +½ হয়ে যাবে, এবং নতুন পাওয়ারটা কোথায় আসবে? নিচে আসবে, +c। এরকম লেখা যায়। এই হাফটা থেকে 2টা একবারই উপরে চলে যাবে, ফলে এখান থেকে আমরা লিখতে পারি 2 x⁻½ মানে √x
প্লাস সি। তাহলে আমরা ওভারঅল যেটা বলতে পারি 1/√x এর যোগজীকরণ করলে পাওয়া যাবে 2√x। এখানে আমরা কি লিখতে পারি, 2√z প্লাস সি, এরকম লেখা যায়। এখন তোমার জেটের ভ্যালুটা বসাই দিতে হবে। জেট কাকে ধরছো, tan x কে, তাহলে tan of x প্লাস সি, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, আমরা এটাও করে ফেললাম। এবার আমরা আরেকটা প্রবলেম দেখি। x e to the power x প্লাস 1 তার উপর হোল স্কয়ার। তো এই টাইপ তোমরা দেখে আসছো টাইপ ভিত্তিক আলোচনা, আসলে টাইপ ভিত্তিক আলোচনায় সবগুলাই দেখে আসছো। ওখানে আমি এরকমভাবে বলছিলাম যে যদি এরকম থাকে e to the power a f of x কোনো একটা ফাংশন প্লাস ওই ফাংশনটার অন্তরীকরণ dx, এরকম যদি থাকে তাহলে অ্যান্সার হবে e to the power x ফাংশনটা f of x। এরকম পড়ছি আমরা, কিন্তু এটা কিন্তু আসলে ওরকমই, বাট সাজানো নাই, তোমাকে একটু সাজাই নিতে হবে। কীভাবে সাজাই নেওয়া যায়, আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে যদি চাই e to the power x, এটাকে সামনে থাকা লাগবে, এখানে যা থাকবে এখানে কিন্তু তাই থাকা লাগবে, ফাংশনটা সামনে। তাহলে আমরা এখানে ওরকম দেখতে পাচ্ছি না, জাস্ট শুধুমাত্র e to the power x-টাকে আমি একটু সামনে লিখে নিলাম, কোনো ঝামেলা নাই। লেখার পর আমি জাস্ট কি করলাম, নিচে যেটা ছিল এটা তুলে রাখলাম x প্লাস 1 তার উপর হোল স্কোয়ার। এইটাকে এভাবে লিখতেছি আমি, কিভাবে বলো, এখানে যা ছিল সেটাকে আমি উপরে লিখলাম x প্লাস 1, বাট আমার উপরে কত ছিল, e to the power x যেহেতু সামনে নিয়ে ফেলছি, উপরে জাস্ট 1 থাকে আমার, x থাকে আমার, তাহলে এখানে এক্সট্রা করে 1 নিয়ে আসছি, তাই আমরা -1 করে দিলাম এটা। এখন দেখো এই প্রথম অংশের নিচে এটা দেওয়া যায়, মাইনাস এই 1 এর নিচে এটা দেওয়া যায়, তাহলে আমরা লিখতে পারি e to the power x, লেখা যায় এরকমভাবে x প্লাস 1 এর নিচে এটা, তাহলে x প্লাস 1 এর নিচে এটা দিলে কাটাকাটি গিয়ে 1/x প্লাস 1 থাকবে, মাইনাস 1/x প্লাস 1 তার উপর হোল স্কোয়ার থাকবে dx। এইবার তুমি একটু নিজে ক্যালকুলেশন করে দেখবা, 1/x প্লাস 1 এর অন্তরীকরণ করলে -1/x প্লাস 1 হোল স্কোয়ার পাওয়া যায়। তাহলে আমরা এটাই বলছি যে এখানে যে ফাংশনটা থাকবে তার অন্তরীকরণ করে যদি এটা পাওয়া যায় তাহলে অ্যান্সার হবে e to the power ax ফাংশনটা। তাহলে অ্যান্সার হবে এটার e to the power x, ফাংশনটা কত ছিল 1/1 প্লাস x, তাহলে e to the power x/1 প্লাস x, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। ক্লিয়ার বিষয়টা? দ্রুত বলো, আর বেশি প্রবলেম নাই, শেষ করে দিতে হবে। এরপর ক্ষেত্রফলের একটা প্রবলেম আছে, এটা তোমরা এখন নিজেই করতে পারবা। তোমাদের বলে দিছে x = 0, x = 2, y = 0, y = 2, আর একটা হচ্ছে y = 0। এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা খুব সিম্পল, খুব সহজে অ্যান্সার করা যায়। আমরা একটু x অক্ষ y অক্ষ এঁকে নিলাম, এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ। x = 0 মানে y অক্ষ, y = 0 মানে x অক্ষ, x = y = x = হচ্ছে এটা, y = হচ্ছে এটা। এইটুক দূরত্ব হচ্ছে 2, এইটুক দূরত্ব হচ্ছে 2, এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তাহলে 2 স্কয়ার অর্থাৎ 4ই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, গেল আমাদের এটা গেল। এরপর আমরা ক্ষেত্রফল বিষয়ক আরেকটা প্রবলেম দেখি। বলছে y² = x এবং y = x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, যখন এরকম দুটো আলাদা বক্ররেখা দেওয়া থাকবে তখন আমাদের টার্গেট থাকবে যে দুইটাকে y টাইপ কোনো কিছুতে কনভার্ট করা। দেখো আমি যদি লিখতে চাই y² = x, এই টাইপ একটা তোমার হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্ত বোঝার উপায় কি, যে কোনো একটা চলকের ঘাত 2 থাকবে, অপর চলকের ঘাত 1 থাকবে, সহজ নিয়ম আর কি। এটা সাহায্যেই তুমি বের করতে পারবা এটা পরাবৃত্ত হয়। তাহলে পরাবৃত্ত আমরা বুঝলাম এটা পরাবৃত্ত হবে, এবং চিত্রটা কীরকম হবে, কোন দিকে হবে, যার ঘাত 1 থাকবে পরাবৃত্ত তার দিকে হা করবে, এবং এর সামনে যদি প্লাস থাকে তার প্লাস দিকে হা করবে। যেহেতু x এর ঘাত 1 তাহলে x অক্ষের দিকে হা করবে, এবং এর সামনের চিহ্ন প্লাস, তাই পজিটিভ দিকে হা করবে, নেগেটিভ দিকে হা করবে না। তাহলে আমরা এই সাইডে হা করাইতে পারি। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পরাবৃত্তটা। এরপর তোমাকে বলছে y = x, তাহলে y = x হচ্ছে এই রেখাটা, এরকম। জাস্ট তুমি এইটুক অংশের ক্ষেত্রফল বের করতে পারো তাহলে সেটাই কিন্তু অ্যান্সার।
এটা আমরা কীভাবে বের করতে পারি? এটা বের করার জন্য আমাকে ছেদ বিন্দু দুইটা লাগবে। এই বিন্দু তো 0 0, এই বিন্দুটা আমাকে জাস্ট লাগবে এইটুকের আন্ডারে এক্স অক্ষ বরাবর। এইটুকের আন্ডারে প্রথমে আমি এই বক্ররেখাটার ক্ষেত্রফল বের করব, সেখান থেকে এইটার ক্ষেত্রফল বিয়োগ করে দেবো, তাহলে এতটুকু অংশ পাওয়া যাবে। বক্ররেখার ক্ষেত্রফল মানে এর আন্ডারে টোটাল এরিয়াটা, এটার অ্যান্সার কত, মাইনাস এর আন্ডারে টোটাল এরিয়াটা, এটার অ্যান্সার কত, করলেই কিন্তু উপরেরটা পাওয়া যাবে। এইটুক জাস্ট করলেই হয়ে গেল আমাদের। তাহলে আমরা কি করতে চাচ্ছি? আমরা জাস্ট এই ছেদ বিন্দুটা বের করতে চাচ্ছি, কারণ কি এটা হচ্ছে আমার 0 0, আমরা জেনে ফেলছি। এটা বের করব আমরা। y ইকুয়াল এক্স, আমি চাচ্ছি এক্সের ভ্যালু বের করতে। তাহলে আমরা এক্সের ভ্যালু যদি বের করতে চাই, যেহেতু বলে দেওয়া আছে y ইকুয়াল কত, এক্স, তাহলে আমি এখানে y এর পরিবর্তে লিখতে পারি এক্স, এক্স স্কোয়ার ইকুয়াল এক্স, এক সাইডে নিয়ে আসলাম ইকুয়াল 0। এক্স কমন নাও, এক্স কমন নিলে হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল কত হবে, 0। হয় এক্স ইকুয়াল 0, না হয় এক্স মাইনাস 1 ইকুয়াল 0। এখান থেকে আমরা দুইটা ভ্যালু পাবো, এক্স ইকুয়াল 0 পাবো, এক্স ইকুয়াল 1 পাবো। তো এক্স ইকুয়াল 0 মানে এখানে, তখন ওয়াই ইকুয়াল 0 এই পয়েন্ট। যখন এক্স ইকুয়াল 1, তাহলে এই পয়েন্টের জন্য আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি 1, এবং ওয়াই ইকুয়াল কত আসবে, ওয়াই ইকুয়াল 1 আসবে। বাট ওয়াই এর কাহিনী নিয়ে আমার কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে শুধুমাত্র এক্স বরাবর রেঞ্জটা কত, 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এবার তুমি যোগজীকরণ করবা 0 থেকে 1 পর্যন্ত। প্রথমে কার যোগজীকরণ করবা? এই বক্ররেখাটার। তো এই বক্ররেখার অবশ্যই পজিটিভ অংশটা নিতে হবে। আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স, পজিটিভ অংশটা নিচ্ছি জাস্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি রুট ওভার এক্স মাইনাস পরেরটা ওয়াই ইকুয়াল কত, এক্স। এটার জাস্ট তুমি যোগজীকরণ করবা। এই যোগজীকরণ করলে যেটা আসবে সেখানে মান বসাই দিলে অ্যান্সারটা হয়ে যাবে। রুট এক্সের যোগজীকরণ করো তুমি। রুট এক্সের যোগজীকরণ করা মানে কি, এর সাথে 1 যোগ হবে, আর নিচে হচ্ছে নতুন পাওয়ারটা, নিচে নতুন পাওয়ার কত হবে, 3/2। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 3/2, আর এটাকে সামনে নিয়ে আসলে 2 একবারে উপরে যাবে, 2/3। তাহলে আমরা 0 থেকে 1 পর্যন্ত যোগজীকরণ করতেছি। প্রথমটার জন্য পাচ্ছি 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস এক্স স্কোয়ারের এক্সের যোগজীকরণ করলে এক্স স্কোয়ার বাই 2। সীমা বসাই দাও 0 থেকে 1 পর্যন্ত। দেখো তুমি যদি আপার লিমিট বসাই দাও, তাহলে এখানে কত হবে, 2/3, 1-এর উপর যে কোনো পাওয়ার মানে কত, 1ই হবে, 2/3 মাইনাস এখানে 1-এর স্কোয়ার মানে 1, 1/2 হবে। তুমি এবার লোয়ার লিমিট যদি বসাই দাও, এটাও 0 হবে, এটাও 0, যেহেতু 0 টু দি পাওয়ার সামথিং, এখানে হচ্ছে 0 টু দি পাওয়ার সামথিং। এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই আমাদের অ্যান্সার। লসাগু করলে কত হবে, 6, উপর হচ্ছে 4 মাইনাস 3, 1/6। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এটা গেল আমাদের। এরপর আমরা আর কিছু কোশ্চেন দেখি, ডিরেক্ট ফর্মুলা টাইপ। জাস্ট তোমাকে বুঝতে হবে এটা কোন ফর্মুলায় পড়ে। আমাদের কোশ্চেনটা ছিল এরকম, সাইন অফ এক্স কজ অফ এক্স ডিএক্স, এটার অ্যান্সার কত হবে? তো অ্যান্সার করার জন্য আমরা কি করতে পারি, এই 4টাকে একটু ভেঙে আমি 2 বাইরে নিয়ে আসলাম, ভিতরে রাখলাম 2 সাইন এক্স কজ এক্স ডিএক্স। এবার কিন্তু এটা ফর্মুলা পড়ে, 2 সাইন এক্স ইন্টু কজ এক্সের ফর্মুলা কি জানি আমরা, সাইন অফ 2x। তাহলে আমরা লিখলাম সাইন অফ 2x ডিএক্স, বাইরে একটা 2 আছে। সাইন অফ 2x এর যোগজীকরণ করা কিন্তু তুমি জানো, সাইন এক্স এর যোগজীকরণ করলে মাইনাস কজ এক্স হয়, তাহলে মাইনাস একটা লিখে ফেললাম, 2 তো সামনে আসেই, এখানে হবে কজ অফ 2x। এরপরের কথা হচ্ছে এটা তো আসলে টোটালি এক্স ছিল না, তাহলে সহগ যেটা ছিল সেই সহগ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে সহগ দিয়ে ভাগ দিয়ে দিলাম, প্লাস সি, 2 ক্যান্সেল আউট, মাইনাস কজ অফ 2x প্লাস সি। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, এই ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কীভাবে অ্যান্সার করতেছি না করতেছি তার উপর। এরপর আরেকটা কোশ্চেন ছিল, এটা আশা করি এখন তোমরা করতে পারবা, এক্স কজ এক্স ডিএক্স। তো এটাকে ইউ ভি আকারে লিখবা, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তারপর আগের নিয়ম অনুযায়ী তুমি জাস্ট অ্যান্সারগুলো করে ফেলবা। আচ্ছা, গেল আমাদের এটা। এরপর আর বেশি প্রবলেম নাই, 2-একটা প্রবলেম দেখাইলেই আশা করি হয়ে যাবে, বাকিগুলো প্র্যাকটিস করে নিও একটু। 0 থেকে 1 e টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 1 ডিএক্স, এইটার মান কোনটা হবে এটা আমাদের বের করতে হবে। এটা কিন্তু ওই যে আমি একটু আগে যে ফর্মুলাটা দেখাইলাম, একটু আর একবার রিভিউ দেই, কোথায় ছিল,
কোশ্চেনটা কই গেল? একটু দাঁড়াও। আচ্ছা, এইটা যে আমরা করলাম, এইটা টাইপ কিন্তু এটা হুবহু সেম ডিরেক্টলি ফর্মুলাই তুলে দেওয়া আছে, তোমাকে জাস্ট অ্যান্সার করতে হবে। দেখো e⁴x এখানে ফাংশনটা এবং এটা অন্তরীকরণ করলে 1ই পাওয়া যায়। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? আমরা অ্যান্সার যেটা শিখে আসলাম সেই অ্যান্সারটাই হবে e⁴x ফাংশনটা। ফাংশন কত? x। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে x e⁴x প্লাস c। এটা গেল আমাদের। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের 14-15 সেশনে ছিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, যে কৃষি অনুষদ আছে সেই কৃষি অনুষদে আরও একটাতে ছিল আসলে। এই কোশ্চেনটা শুধু একটাতেই না, রিপিট কোশ্চেন। তুমি যদি কোশ্চেন ব্যাংক দেখো দেখবা যে আরও এটা ছিল। আচ্ছা, তো এটা গেল আমাদের। এরপর আমরা কি করতে চাচ্ছি? এরপর আমরা যেটা করতে চাচ্ছি, x² + y² = 1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এখানে তোমার কিন্তু যোগাযোগকরণ করার কোনো প্রয়োজনীয়তা নাই। x² + y² = 1। এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, যেই বৃত্তের ক্ষেত্রে আমার 1 হচ্ছে ব্যাসার্ধ। তাহলে তুমি কিন্তু অ্যান্সার ডিরেক্টলি বের করতে পারো। বৃত্তের ক্ষেত্রফল জানো πr², পাই ইন্টু 1² মানে কত? 1। তো পাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, আমরা এটা করতে পারলাম। এরপর আমি আর একটা কোশ্চেন দেখাই। দেওয়া আছে তোমার এরকম x² + y² - 16 = 0। এইটার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা আর ওটা একই কথা। জাস্ট তুমি এখানে লিখবা x² + y² = হচ্ছে 16, যেখানে ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ 4। তাহলে ক্ষেত্রফল কত? πr² অর্থাৎ 4² অর্থাৎ 16 পাই। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো আশা করি এই জিনিসগুলো করতে পারবা। তোমরা ওখানে দেখতে পাইছো যে আমি ওখানে বলছিলাম যদি কখনো তোমাকে অধিবৃত্তের কথা বলে তাহলে তার ক্ষেত্রফলটা কীরকম হবে। মনে করো এরকমভাবে দেওয়া আছে x² / 16 + y² / 9 = 1। তাহলে এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? যদি এটা অধিবৃত্ত হয়, অধিবৃত্ত কিভাবে চেনা যাবে আশা করি এই টিউটোরিয়ালগুলো তোমরা দেখে আসছো। অধিবৃত্ত চেনার উপায় অনুযায়ী আমরা এটাকে বলতে পারি কি, সরি, এটা উপবৃত্ত। উপবৃত্ত চেনার যে উপায় আছে সেই অনুযায়ী তোমরা বলতে পারো এটা একটা উপবৃত্ত। এবং উপবৃত্তের ক্ষেত্রফল মনে রাখবে এভাবে π/ab। তাহলে তোমাকে আর যোগজীকরণ করা লাগবে না। এখানে এ হচ্ছে এই যে যার উপর স্কোয়ার আছে সেটা। তাহলে a² মানে 16 যদি হয়, a মানে 4, এটা হচ্ছে b², b² মানে 9 যদি হয়, b মানে হচ্ছে 3। তাহলে ক্ষেত্রফল হবে π × 4 × 3 অর্থাৎ 12 পাই। তো আশা করি সবগুলা কোশ্চেনের অ্যান্সার করা বুঝতে পারছো। এগুলো যদি বুঝতে পারো বাকিগুলা তোমার কাছে খুবই ইজি মনে হবে, এগুলা করতে পারবা। তো অবশ্যই করবা, কোনো সমস্যা হলে অবশ্যই জানাতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই।